মৃত্যুর ঘ্রাণ একটি অদ্ভুত গন্ধ, যা চোখে দেখা যায় না, কিন্তু যেদিন কেউ সেটা টের পায় সেদিন আর কিছুই আগের মতো থাকে না। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অমর মিত্রর এখন মৃত্যুর ঘ্রাণ। আজ নবম পর্ব শুরু করি। 17। আকাশে মেঘ এলো অবশেষে। গতকাল ঘুমের ভেতরে মেঘ এসেছিল। আজ সকাল থেকে আকাশ ঘোর হয়ে আছে। বৃষ্টি কখনো টিপটিপ, কখনো একটু জোরে, আবার অনেক সময় ধরে আকাশ গুম হয়ে থাকছে। দেখে মনে হয় ফেটে চৌচির হয়ে যাবে আচমকা। দুপুরে সুহাস ফোন করেছিল। গতকাল করেছিল সুদামা নিজে। এখন টেলিফোন প্রায়ই আসছে। কৃষ্ণেন্দু ইদানিং উদ্বিগ্ন বেশ, চিন্তাক্লিষ্ট। সুদামা কিছুই জিজ্ঞেস করেনি তাকে। সেই যে দিন 20 আগে রাজারামপুর ভিজিট করে এলো, তারপর দিন 7-8 তো নিশ্চিন্তে ছিল কৃষ্ণেন্দু। এখন কি হলো তা ওই জানে। সুদামার কোনো কৌতূহল নেই। কথা হয় সামান্য। রাতে কৃষ্ণেন্দুর টিভির সামনে বসে থাকা অভ্যেস হয়ে গেছে। উপগ্রহ যে ছবি ধরে তার সময়কাল তো প্রসারিত হয়ে হয়ে মধ্যরাতে পৌঁছে গেছে। কৃষ্ণেন্দু জাগে প্রায় শেষ অনুষ্ঠানের শেষ বিন্দুটি পর্যন্ত। পর সিগারেট ধ্বংস করে। একদিন সুদামা ডেকেছে তাকে। কি দেখছো আজে বাজে ছবি, শুয়ে পড়ো। কৃষ্ণেন্দু জবাব দেয়নি। সুদামা তখন ঘুরে শুয়েছে। কৃষ্ণেন্দু টিভির শব্দ বন্ধ করে শুধু ছবি দেখতে আরম্ভ করেছে গত কয়েকদিন। সুদামা ঘুমিয়ে থাকে তখন। বৃষ্টি আবার নেমেছে টিপটিপ। কৃষ্ণেন্দু ফিরেছে একটু আগে। চা খেয়ে অফিসের ফাইল নিয়ে বসেছে টেবিলে। সুদামা ঘুরতে ঘুরতে তার সামনে এসে জিজ্ঞেস করে, তুমি বাজির গ্রাম চেনো? ভ্রু কুঁচকে বিরক্ত মুখে তাকায় কৃষ্ণেন্দু, মাথা নাড়ে। বাহ, এটাও জানো না? তোমাদের রাজারামপুরের কাছে। সুহাস বলেছে? কৃষ্ণেন্দু ফাইলে চোখ বোলাতে বোলাতে জিজ্ঞেস করে। সুদামা জবাব দেয় না। বলে, অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে এসব জানতে হয় না? মাথা নাড়ে কৃষ্ণেন্দু। বলে, মেশিনারি আছে, দরকার পড়লে সার্ভে রিপোর্ট পর্যন্ত পেয়ে যাবে। যদি চাও কালই রিপোর্ট পেতে পারো। সুদামা ঘুরতে ঘুরতে আবার এলো। চীনে ম্যানতলা চেনো? চীনে মন্দির আছে যেখানে। ট্যাংরায় হবে বোধহয়। কৃষ্ণেন্দু দায় সারা জবাব দেয়। জানো না তুমি? মন্দিরটা তো বজবজের গঙ্গার কাছে। কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে, সুহাস বলেছে? সুদামা ঘুরছে ঘরের ভেতরে। দূর থেকে বলল, হ্যাঁ, ওই বলছে। এইসব কথা বলে? বলে, ফাল্গুনে মেলা হয় সেখানে। সুদামা বলল। কৃষ্ণেন্দু শোনে না। সুদামা টেলিফোনের কাছে দাঁড়ায়। আঁচল দিয়ে যন্ত্রটিকে ধুলি মুক্ত করতে করতে বলে, সবে তো আষাঢ় এলো, অনেকদিন ওয়েট করতে হবে ওই মেলার জন্য। হ্যাঁ, তোমাদের ওই প্রজেক্ট সাইটে আর কোনো গোলমাল হয়নি তো? কৃষ্ণেন্দু ফাইল রেখে ঘুরে বসে, সিগারেট ধরায়। কি যেন ভাবতে থাকে, কি যেন বলতে গিয়েও বলে না। ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে যায়। ধোঁয়া কুণ্ডলি পাকায় ঘরের ভেতরে। কৃষ্ণেন্দু অনেক সময় নিয়ে সিগারেটে ছোট ছোট টান দিয়ে ধোঁয়া উগড়ে দিতে দিতে আচমকা বলে ফেলে, সুহাস খুব চতুর। ওকে দেখলে ধরা যায় না ও আসলে কিরকম। ভয় পায় সুদামা। তার মুখ অন্ধকার হয়ে যায়। এতদিনে কি টের পেল কৃষ্ণেন্দু? তার পৌরুষ আহত হলো এই প্রথম। অসম বয়স বলে সন্দেহ করেনি, এখন কি সে সন্দেহের বিষে জ্বলছে? সুদামা কঠিন হতে থাকে। সে প্রতিরোধ করবে। হ্যাঁ, তাই সম্পর্কটা স্বীকার করে নেবে। এই 14 বছরে যা যা হারিয়েছে সে সব তো কুড়িয়ে এনে দিচ্ছে 31 বছরের ওই যুবক। সে না নিয়ে পারে কি করে? তুমি বোঝো না ও খুব ধূর্ত? জিজ্ঞেস করে কৃষ্ণেন্দু। সুদামা শক্ত হয়।
পায়ের উপর ভরসা না করতে পেরে বসে পড়েছে সোফায়। কি বলতে চাইছে কৃষ্ণেন্দু তা আন্দাজ করতে পারছে না সে কি দুজনের সম্পর্কের কথা বলবে? কৃষ্ণেন্দুর মুখ দেখে সে। কৃষ্ণেন্দু আবার বলে, ও যে ধূর্ত তা তুমি বোঝো না? কেন? রুখে দাঁড়ায় যেন সুদামা। ও তো তোমার ডান হাত। এই তো সেদিন ও তোমার মান বাঁচালো, নিন্দে করছো হঠাৎ? কৃষ্ণেন্দু চেয়ার ছেড়ে ওঠে, পায়চারি করতে থাকে, জানালার কাছে যায়, গ্রিল জাল দুহাতে চেপে ধরে, ঝাঁকুনি দেয় নিজেকে। তারপর বলে, অনিল বরণই ধরিয়ে দিল। কি ধরিয়ে দিল? সুদামার বুক ধকধক করে। সেদিনের ব্যাপারটা আমি একদম ধরতেই পারিনি, মাথায় আসেনি। একটু খচখচ করছিল সত্যি, ঠিক মেলাতে পারছিলাম না সব। অনিল বরণ আজ দুপুরে বলল আমাকে, এই বুদ্ধি নিয়ে চাকরি করো চ্যাটার্জি। সুদামা ঠিক বুঝতে পারে না কোন দিনের ব্যাপার, তার মাথায় কিছু ঢোকে না। তবে সে বোঝে কোনো কারণে কৃষ্ণেন্দু চটেছে সুহাসের উপর। কেন? এমন হতে পারে কৃষ্ণেন্দু ধরতে পেরেছে সুহাস বোস নামের তার অধস্তন অফিসার তার ৩৮ পার হওয়া স্ত্রীর সঙ্গে প্রেম করছে, প্রেমে পড়েছে সুদামা। তাই ঈর্ষায় ভুগছে কৃষ্ণেন্দু। ঈর্ষা সরাসরি প্রকাশ করতে সাহস হচ্ছে না তার স্বামীর। মনে মনে অসম্মানিতও হচ্ছে নিশ্চয় কৃষ্ণেন্দু। সেই অসম্মানের জ্বালা সহ্য করতে না পেরে সুহাসের সম্পর্কে খারাপ কথা বলছে অন্য প্রসঙ্গে। অনিল বরণ কি বলেছে? তাদের সম্পর্কের কথা? সম্পর্ক তো টেলিফোনে। হ্যাঁ, এবার একদিন আবার আসবে বলেছে সুহাস। কবে তা কেউ জানে না, চমকে দেবে সুহাস। আবার বলছে, বস না বললে বসের স্ত্রীর কাছে যায় কি করে? হা হা করে হাসতে থাকে তখন সুহাস বোস। অনিল বরণ জানল কি করে? সুহাস কি নবীন প্রেমিকের মতো অনিল বরণের কাছে আত্মসমর্পণ করেছে, করে হালকা হয়েছে? সুদামা কপালে হাত দিল, কপালের ভার হাতে রাখল। কৃষ্ণেন্দু বলে, আসলে আমার বুদ্ধি বিবেচনা কাজ করছিল না ঠিক ঠিক। আমার সন্দেহ সেদিনের ঝামেলাটা প্রি প্ল্যান্ড। আমরা যে ভিজিটে যাব তা তো কয়েকজনই জানতো, শুধুমাত্র টপ মোস্ট লেভেলে। আমরা কয়েকজন মাত্র। গাঁয়ের মানুষ কি করে দলবদ্ধ হয়ে হামলা করলো খবর পায় কি করে? পঞ্চায়েত পর্যন্ত জানতো না। কি করে আবার? কথা খুঁজে পায় না সুদামা। আশ্চর্য, সুহাস যেন তৈরিই হয়েছিল ঝামেলা সামলাবে বলে। কৃষ্ণেন্দু বলতে থাকে, ঝামেলা সামলে বাইরের লোকের কাছে অর্থাৎ এলপিজির কর্তা ব্যক্তিদের কাছে কি চমৎকার নিজেকে প্রজেক্ট করলো সুহাস বোস। কৃষ্ণেন্দু বোঝাতে থাকে সুদামাকে, বলে, সুহাসই আগাম খবর পাঠিয়ে ওই প্রোগ্রাম অর্গানাইজ করেছিল, সবাইকে চালিত করেছিল। কৃষ্ণেন্দুর ধারণা সুহাস সেদিনকার ব্যাপারে গ্রামের লোকদের কাছ থেকে ভালোই সাহায্য পেয়েছে। গ্রামের মানুষ তো ওর কাছে আসে ক্ষতিপূরণ নিয়ে কথা বলতে, ডাইরেক্ট কন্ট্যাক্ট তো ওর সঙ্গেই হয়। যেভাবে হোক এটা করিয়েছে ও, না হলে গ্রামের মানুষ জানলো কি করে ওই দিন ওই সময়ে তারা যাচ্ছে সাইট ভিজিটে? সবাই তো তৈরি হয়েই ছিল। এর ব্যাখ্যা কি? পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণেন্দুর, সে এসেছিল জানতে কি ঘটনা হয়েছে সেদিন। রহস্য ও ঔপন্যাসিক ঠিক ধরে ফেলেছে, 2 × 2 = 4। সুদামা বলল, তোমার অনিল বরণের কথা বাদ দাও দেখি, সেদিন যে অন্য কথা বলেছিলে। তখন তো বুঝতে পারিনি, এখন সব মিলে যাচ্ছে। সুদামা বোঝে ঈর্ষায় ভুগছে কৃষ্ণেন্দু। নিজের ক্ষমতা, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করতে পারেনি বলে তার জুনিয়রের সম্পর্কে সন্দেহ করছে। কোনটা সাজানো তা জানার কোনো ইচ্ছেই নেই সুদামার, তার কোনো মায়াই নেই যেন। কৃষ্ণেন্দুকে ভুলতে শুরু করেছে সে হয়তোবা। আসল সন্দেহটা প্রকাশ করতে পারছে না কৃষ্ণেন্দু। ভীত পুরুষ, নির্বোধ পুরুষ। সুদামা কি বুঝতে পারছে না কেন কৃষ্ণেন্দুর এই বিদ্বেষ? অনিল বরণ হয়তো সুহাস আর তার সম্পর্ক নিয়েই কথা বলেছে। সেই কথাটিকে অন্য চেহারায় হাজির করছে কৃষ্ণেন্দু। বলতে পারছে না তাই আবল তাবল বোঝাচ্ছে তাকে। কি লাভ সুহাসের? সেই দুপুরে তো রাজারামপুর নিয়ে একটি কথাও বলেনি যুবকটি।
বলেছে হাউইয়ের কথা, তুবড়ির আলোর কথা, আলো আর আলোর বাজির কথা। কৃষ্ণেন্দু বসেছে আবার, বলছে অনিল বরণ গেলে স্পটেই ঝামেলা পাকাতো, সুহাসকে জেরা করত। তোমার অনিল বরণের কথা রাখো তো, ও কি কোনো মানুষ? সব সময় খুন, জখম, নরহত্যা নিয়ে ভাবে। আমাকে একদিন ফোন করে বিষ নিয়ে কথা বলতে লাগলো। সন্দেহবাতিক লোক, মৃত্যু চর্চা করে। কৃষ্ণেন্দু কিছু আর বলে না, টিভি চালিয়ে নিঝুম হয়ে বসে থাকে। রাত যায়, দিন আসে। পরদিন দুপুরে ফোন এলো সুহাস বোসের। সুদামা শক্ত করে রিসিভার চেপে জিজ্ঞেস করে, কি হয়েছে বসের সঙ্গে? কই, কিছু না তো। তোমার বস তোমার সম্পর্কে কিছু সন্দেহ করছে। তাহলে তো তোমার সম্পর্কেও, বলল সুহাস। না না, বিষয়টা এখানে নয়। শোনো, সেদিন কি হয়েছিল রাজারামপুরে? সুহাস বলতে চায় না, বলে দু একটি কথা। তখন সুদামা তাকে জানায় কৃষ্ণেন্দুর সন্দেহের কথা। সুহাস ওপারে যেন একটু থমকায়, তারপর হা হা করে হাসে। স্যারের বুদ্ধিভ্রংশ হয়েছে। ঘোষ চৌধুরী সাহেবের কথা কেউ শোনে? ঘোষ চৌধুরী সাহেব তার রহস্য উপন্যাসের খুনি কি দিয়ে খুন করবে, কিভাবে খুন করবে, তাই ঠিক করতে পারছেন না। শুনেছ কি কোনো রহস্য উপন্যাসে অপরাধী অ্যাটম বোমা, নাপাম বোমা, গ্যাস চেম্বার, থার্ড ডিগ্রি এইসব অ্যাপ্লাই করছে খুনের জন্য? পাগল। আচ্ছা, ঘোষ চৌধুরী সাহেবকে দেখলেই মনে হয় না এমন রহস্যময় মানুষ? চোখ দুটো দেখেছ, মনে হয় না মরা মানুষের চোখ? হাসতে থাকে সুদামা। কি চমৎকার কথা বলো তুমি। আমার তো মনে হয় ওই ঘোষ চৌধুরী ভেরি মাচ লিভিং, জ্যান্ত মানুষ। ঘোষ চৌধুরীকে পছন্দ হয় তোমার? হাসছে সুদামা। পছন্দ হলে কি করব, অত জ্যান্ত মানুষের সঙ্গ সহ্য করতে পারবো কি করে? দেখছো না ওর সুন্দরী বউ বাপের বাড়ি গিয়ে উঠেছে। বিয়ে তো করনি, করলে টের পেতে, আর মেয়ে হলে আরও বুঝতে। আহা, আমি সে কথা বলছি না। ওপারে সুহাস বোসের গলা জড়িয়ে যায়, নিঃশ্বাস ঘন হয়। সে বলে, ঘোষ চৌধুরীর সবসময় সন্দেহ। বাহ, সন্দেহ করাই তো ওর কাজ। খিলখিল করে হাসে সুদামা। তারপর বলে, তুমি সব ট্যাকেল করেছো, তাতেই বস রেগে গেছে। আমি বললাম, তুমি জানো তাই ট্যাকেল করতে পেরেছো, তুমি ল্যান্ড অ্যান্ড পিপল বোঝো। আমার তো চিন্তা হয়ে গেল, চাকরি থাকলে হয়, না থাকবে না থাকবে, কি করব তখন? লিখবে, লেখাও তোমার চমৎকার প্রফেশন। ধরো তুমি লিখবে কংসাবতী তীরে বর্ষা। বলতে বলতে সুদামা শিহরিত হয়, আরও কিছু বলতে ইচ্ছে হয়। ঘন মেঘে আকাশ ছেয়ে গেছে, সে শুয়ে আছে প্রিয় পুরুষের কোলে মাথাটি ছুঁইয়ে। খোলা জানালার গায়ে মেঘ, সেই মেঘ এসেছে আবার, ঢুকছে শহরে। সুদামার নিঃশ্বাস গাঢ় হতে থাকে। সে ফিসফিস করে, দেখেছ কংসাবতী তীরে বর্ষা? হ্যাঁ, দেখেছি। ওপারেও নিঃশ্বাস আগুন। লিখতে পারবে? যদি তুমি বলো। ফিসফিস করে ওপার থেকে কেউ, যেন ওদিকে শুরু হয়ে গেছে এক কণা রোঁয়ার মতো বৃষ্টি। পাখির গা থেকে পালক ছড়ে যাচ্ছে ক্রমাগত। পুরনো পালক বৃষ্টির কণার মতো নামছে, শুধু নামছে। দুজনে নিঝুম হয়ে গেছে, পরস্পরকে অনুভব করতে থাকে দুজনে যেন দুটি গ্রহে বসে। বাইরে বৃষ্টি জোরে এলো, বৃষ্টির শব্দে টেলিফোন ভেসে যায়। ওপার থেকে সুহাস বলল, আমি একটু টেনশনে আছি, দু একদিন বাদে ফোন করছি। আজ রাতে খয়রাসল যাচ্ছি, বাড়িতে। 18। আশ্চর্য, কদিনের জন্য যে মেঘ এসেছিল শহরে তা আচমকা উধাও। আকাশ আবার খটখটে, রোদের ভিতরে ঘোলাটে ভাব। ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে ঘরে থাকা মানুষ। সুদামা ভাবে, সুহাস কি মেঘ নিয়ে চলে গেছে খরা পীড়িত বীরভূমে? সুহাস কি এখনো ফেরেনি? কৃষ্ণেন্দু খুব গম্ভীর, ওর নাম উচ্চারণই করে না। মাঝে মধ্যে টেলিফোন আসে সন্ধ্যের পরে, রাত্রে। ঘোষ চৌধুরী বা অন্য কেউ কথা বলতে চায় কৃষ্ণেন্দুর সঙ্গে। কৃষ্ণেন্দু কি কথা বলে
তা শুনতে চায় সুদামা। সুহাসের নাম যে উচ্চারিত হয় না তা নয়, কিন্তু কৃষ্ণেন্দুও যেন ধরে ফেলছে সুদামার কৌতূহল। খুব আস্তে কথা বলে। সুদামার ঘরে থাকাই দায় এখন। ভাবে বেরিয়ে যায় বিনতার কাছে, তার কাছে উন্মোচন করে নিজের সব। কিন্তু বিনতার কি সময় হবে? শুনে বিনতা তাকে তিরস্কার করবে না? ছি সুদামা, তোর না অত বড় একটা ছেলে, অত সুন্দর স্বামী, তুই না প্রেম করেছিলি বিয়ের আগে অনেক দিন। প্রেম কি ফুরিয়ে যায় কখনো? আমার তো বিয়ের পরে ভালোবাসা, বিয়ের আগে চিন্তামো না লোকটাকে। কম দিন তো বিয়ে হয়নি, এখনো লোকটা দেরি করে ফিরলে ঘর বার করি। ও যদি না ঘুমোতে পারে আমিও ঘুমোই না, আমি যদি না ঘুমোই ও তো ঘুমোতে পারে না। ছি সুদামা, সম্পর্ক কি দুদিনেই বাসি ভাত? তোর কাছে সব, তাই নেই নেই করিস। খোঁজ নিয়ে দেখ তোকে কি ভালোই না বাসে তোর বর। তুই আমার কথাটা কি আর বুঝবো রে, বোঝা আমার হয়ে গেছে। সারাদিন ঘরে বসে বসে এত সুখে থেকে, রাজরানীর মতো থেকে তোর মাথা ঘুরে গেছে। ছি, যদি শোনে কৃষ্ণেন্দু তুই কি জবাব দিবি? সারাদিনে এত কাজ আমার, অন্য পুরুষ মানুষের মুখ কেন, গলার আওয়াজ শুনতেও কৌতূহল হয় না। তুই বাড়ি যা, ভাব বসে, ভেবে দেখ কি বলতে এসেছিলি আমার কাছে। যা তুই সুদামা, যা। বরং তুই ছেলেকে ডাক, না হয় ছেলের কাছে চলে যা। তোর মন খারাপ লাগে না বাচ্চার জন্য? তার কথাও তো ভাববি। তাহলে কি সে যাবে অর্চনার কাছে? অর্চনা তো অফিসে একটা কথাও বলতে পারবে না। তাহলে কি অফিসের পরে স্ট্র্যান্ড রোডে গঙ্গার সামনে? কিন্তু অর্চনাও কি শুনবে? বলবে, কি আবোল তাবোল বলছিস রে সুদামা, তোর কি মাথা খারাপ? যাই, ছেলেকে পড়াতে হবে ফিরে গিয়েই, ফার্স্ট টার্মিনাল সামনে। ও সুদামা, তুই বরং এটা কৃষ্ণেন্দুর সঙ্গে আলোচনা করে দেখ। হি হি করে হাসতে হাসতে বাসের জন্য ছুটল অর্চনা। এই রকমই হবে। এছাড়া দুপুরে তো সুহাসের ফোন আসতে পারে, ফোন বেজেই যাবে, কেউ ধরবে না, তাই বা কি করে হয়? সুদামা দুপুরের ভ্যাপসা গরমে ফোনের দিকে চেয়ে জেগে থাকে, ঘুর ঘুর করে। ভাবে ডেকে আনে অনিন্দিতা আর মাধুরীকে, টিভি চালিয়ে তাদের সঙ্গে গল্প করতে বসে। গল্প করতে করতে জানিয়ে দেয় সুহাস বোস নামের যুবকটির কথা। আর তাই শুনে মাধুরী অবাক। সে কি গো, তলে তলে একা একা এত? আমাদের জন্য ওই রকম একটা জোগাড় করে দাও, দুপুরের প্রেম শাড়ি। হি হি করে হাসতে হাসতে গড়িয়ে পড়বে মাধুরী। খুব খোলামেলা, খুব ক্যাজুয়াল। কেমন দেখতে গো, শাহরুখ খানের মতো ইয়াং, টকবগে ঘোড়া, সানি দেওলের মতো মাস্কুলার বডি, নাকি ওই যে কেএসের বিজ্ঞাপনে থাকে ছেলেটা, রাহুল না কি নাম যেন, তার মতো উডল্যান্ড শুয়ের ছেলেটার মতো নাইস? দেখলেই শরীর জ্বলে ওঠে। কি গো সুদামা, বলছো না কেন? বাঙালির ওই রকম চেহারা, ওই রকম ম্যাসকুলিনিটি থাকে, নাকি ওই গেঞ্জির বিজ্ঞাপনের নায়কের মতো ভেদভেদে? বিজ্ঞাপন দেখতেই আমার সবচেয়ে ভালো লাগে। শুনে অনিন্দিতা বলে, তুমি কি সত্যি বলছো? সাচ ঝুটা তো নেই। মাধুরী বলে, কিন্তু তোমার কবির বেদির মতো স্বামীটাই বা কি খারাপ? নাকি তিনিও জুটিয়েছেন আর কাউকে? হি হি হি, আমাদের বরের মাথায় পাকা চুল কিছুতেই ডাই করবে না। তোমার উনি তো ডাই করেন। একদিন নতুন ঘোড়াটার সঙ্গে আলাপ করিয়ে দাও না গো, দেখেই সুখ। তোমার কি মজা, কখন আসে দেখতে পাই না তো। এই জন্য তুমি আমাদের ত্যাগ করেছো সুন্দরী। আবার অনিন্দিতা বলে, আহ, 31 বছরের ইয়াং, কেমন পুরুষ মানুষ সে বলো দেখি। তুমি তার শার্টের বোতাম, ক্লিন শেভড ইয়াং ম্যান, ডেনিম আফটার শেভের অ্যাডটা দেখেছো? ওইভাবে জামার বোতাম খুলতে পারো। হি হি হি, কি প্রভোকেটিভ, সেন্সুয়াস। সুদামা তাহলে কি করে যায় ওদের কাছে? তাহলে এই দেওয়াল, টেলিফোনই ভরসা। টেলিফোন তো সব জানে, দেওয়াও। সুদামা অপেক্ষা করে টেলিফোন বেজে ওঠার। যত সময় টেলিফোন না বাজে সে টিভি চালিয়ে দেয়, বিজ্ঞাপন চিত্র দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে। উডল্যান্ড শু, ডেনিম আফটার শেভ, কেএস রেমন্ড শুটিং দেখতে দেখতে টেলিফোনের দিকে কান রাখে। টেলিফোন ঘুমিয়ে থাকে। তারপর আচমকা সে দুঃস্বপ্ন না সুখস্বপ্নের ঘোরে জেগে ওঠে। বাজে, ছুটে ফোন ধরতে যায় সুদামা।
সুদামা ছিল ও ঘরে। ডাইনিং কাম লিভিং এর লাইনটা না বেডরুমের লাইন, কোনটা ধরবে সে? বেডরুম অনেক নির্জন, অনেক গোপনীয়তাযুক্ত। ফোন ডেকে যাচ্ছে যেন অনেক সময় ধরে, দূর থেকে ডাকছে, যেভাবে হারিয়ে যাওয়া মানুষ ডাকে সেইভাবে হয়তোবা। ছুটে ফোন ধরতে গিয়ে চুল এলো হয়ে যায়, গায়ের আঁচল পড়ে যায়। সুদামা ডাক দেয়, হ্যাঁ বলছি, আমি সুদামা। কোথায় ছিলেন এত সময়? ওপারে ঠিক সুহাসের কণ্ঠস্বর। তুমি কবে ফিরলে? ফিরেছি 3 দিন। খুব জরুরি একটা ব্যাপার ছিল, বাবার সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলাম। তুমি কেমন আছো? টেলিফোনে সুদামার কান, দু চোখ শব্দহীন টেলিভিশনের চিত্রময়তায়। সে যেন বিজ্ঞাপনের পুরুষকে দেখছে না, দেখছে সুহাসকে। স্বাস্থ্যবান পুরুষ তাকে আহ্বান জানাচ্ছে, ভালোবাসায় হাত ধরেছে। সুহাস বলল, পরামর্শটা নেওয়া খুব জরুরি ছিল, তোমার কাছেও তো নিতে হবে। পরামর্শ? কি পরামর্শ? সুদামার বুক ধকধক করে। ও কি তার কথা বলতে গিয়েছিল বীরভূমে? হায় ঈশ্বর, কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে। এবার নীল ফেরেনি গরমের ছুটিতে, স্কুল থেকে ওদের নিয়ে গেছে উটকামন্ড। নীল একদিন ফোন করেছিল অত দূর থেকে। সুহাস বলল, খুব জরুরি ব্যাপার, ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? সুদামা থরথর করে কাঁপে। তোমাকেও বলছি, শোনো, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। তাই? লিখবে বলে? আহ! আনন্দে রিসিভার কানে চেপে ধরে সুদামা। সত্যি ছাড়ছ? এই ডিসিশন নিতে তুমি বীরভূম গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। সুদামা নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে। যে ভয় পেয়েছিল সে, এ যে আগুনের সঙ্গে খেলা। এত তাড়াতাড়ি তো তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তার যে ভয় করে। নীল রয়েছে উটিতে, তাকেও তো বলতে হয়। বাঁচল যেন সুদামা। বলল, ভালো করছো, এখন থেকে তোমার পেশা হবে লেখা। কংসাবতী তীরে বর্ষা, বাজির গ্রাম, চিনেম্যানতলা। নীল, নীল! আচমকা নীলের জন্য চোখে জল আসতে শুরু করে, আবেগে চোখ ভিজে যায়। সময় যন্ত্রে সে ফিরে যাচ্ছে 14 বছর আগের প্রেমে। শোনো ম্যাডাম, তুমি যা ভাবছো তা নয়, ওসব আমার হবে না। আমি মিস্টার মেটা এলপিজি সংস্থায় এদেশি ডিরেক্টরের কাছ থেকে অফার পেয়েছিলাম, অ্যাকসেপ্ট করছি। এখনই জয়েন করতে বলছে ওরা। ম্যানেজমেন্ট ডিগ্রি তো আছেই আমার। দারুণ অফার, স্যালারি প্রায় ডবল। এ ব্যতীত অন্য সুযোগ, যাকে পার্কস বলো তোমরা, তা অনেক। বাইরে পাঠাবে ট্রেনিংয়ে, বম্বেতে যেতে বলছে এখনই। কি খুশি তো ম্যাডাম? হাতের টেলিফোন ঠান্ডা হতে থাকে। কি ঠান্ডা, কঠিন, যেন বরফ চাপা হাত ধরেছে সে। তখনও সুহাস বর্ণনা করে যাচ্ছে অফারের বিবরণ, কিভাবে এটা হলো। ওরা ইয়াং ম্যান খুঁজছে। সেদিন ভিজিটে গিয়ে আমার কাজ দেখে। সুদামার কানে বরফ শীতল বাতাস, চোখে টিভির রঙিন ছবি। পুরুষটি যত দুর্দম, তার সঙ্গিনী ততই ক্ষীণায়ু। রূপটুকু নিয়ে সে পুরুষের দিকে তাকিয়ে আছে। কি শূন্য দৃষ্টি! রূপ ব্যতীত তার আর কোনো কিছুই নেই। পুরুষের স্পর্শের জন্য সে ঝুঁকে পড়ছে ক্রমশ। কি চমৎকার শুটিং! ইয়ে হ্যাঁ জেসি। টেলিফোন ছেড়ে দেয় সুদামা। কাটা হাতের মতো রিসিভারটি ক্রেডেল ছাড়া হয়ে পড়ে থাকলো, ঝুলতে লাগলো তারে। সেদিন বিকেলেই কৃষ্ণেন্দু ফেরে। ঈষৎ নুব্জ, ঝুঁকে আছে সে। একদিনেই বয়স যেন বেড়ে গেছে অনেক। ব্রিফকেস রেখে নিজেকে সে নিক্ষেপ করল সোফার উপর। কালো মুখ, থমথমে। বিপন্ন সুদামা জিজ্ঞেস করে, তোমার হলো না তো? চমকায় না কৃষ্ণেন্দু। বলল, সুহাস তো ফোন করবে বলেছিল। করেছিল? হ্যাঁ, ও রিজাইন করেছে। জানি। সুদামার কণ্ঠস্বর কঠিন, বিপন্নতা অগ্রাহ্য করে সে। তুমি পারলে না? সুদামার দিকে সরাসরি তাকায় কৃষ্ণেন্দু। কি পারলাম না? সুদামা ফুঁসে ওঠে আচমকা। কি বলছো? ওই হাউই, তুবড়ি, ফুলঝুরির গ্রাম,
সব বাজির মতো নিভে গেল। বিড়বিড় করে কৃষ্ণেন্দু। হাউই আকাশে উঠে ফেটে গিয়ে কতকগুলো তারা জ্বালিয়ে দিল। তাদের আয়ু কয়েক সেকেন্ড, তারপর অন্ধকার। কি বলতে চাইছো তুমি? সুদামা গলায় জোর আনতে গিয়েও পারে না। কেমন নির্জীব হয়ে যাচ্ছে সে। বসে পড়েছে মেঝের কার্পেটে, চোখ দুটো ভার হয়ে যাচ্ছে। শান্ত গলায় জিজ্ঞেস করল, এ কথা কে বলল? কেন, সুহাস বোস? অবাক হয় না সুদামা। তার জীবনের শেষ বিস্ময় কেটে গেছে আজ দ্বীপ্রহরে, ঘোলাটে রোদের দিনে। সে জিজ্ঞেস করে, তুমি জানতে কি হতে যাচ্ছিল? সব জানতাম, আন্দাজে ভুল ছিল না। মুখ কালো হয়ে যায় অপমানে। সে মাথা নিচু করে বলল, কি করে আন্দাজ করতে? আমি তো ওর সঙ্গে কোনোদিন পথেও বেরোইনি। দুপুরে এই ফ্ল্যাটে ওকে কোনোদিন আসতে বলিনি, ও আসেওনি। তবে কি জানতে? তুমি ঠিকই বুঝেছ। কৃষ্ণেন্দু বলে, থাক এসব। না, থাকবে কেন? বলো কি ভেবেছিলে? তুমি তো নিজে ভালো জানো ও তো বম্বে চলে যাচ্ছে। তুমি নিশ্চয়ই তা জানো। জানি, কিন্তু তুমি কি আন্দাজ করেছিলে পরিষ্কার করে বলো। কৃষ্ণেন্দুর মুখে ক্লিষ্ট হাসি। সে বলল, ভেবেছিলাম হাউই ফুলঝুরি তুবড়ির আলোয় তুমি ওকে আটকে রাখবে, চিনেম্যান তলায় ওকে নিয়ে যাবে। পারলে না, ও খুব ধূর্ত। তুমি সব জানো। জানি তো, এখন বুঝতে পারছি। সুহাস যখন তোমার সঙ্গে হাউইবাজির কি কথা হলো তা বলতে লাগলো আমাকে হাসতে হাসতে, তোমার কথা বলতে বলতে গলা আটকে যেতে লাগলো। আমারই বোঝা উচিত ছিল সব ওর ধূর্তামি। আমাকে জানাচ্ছিল যে, স্যার, ম্যাডামের প্রেমে পড়েছি আমি, আপনি নিশ্চিন্ত থাকুন। সুদামার জন্য আমি আমার প্রতিষ্ঠা ছেড়ে দিচ্ছি। বড় চাকরিটায় আমার কোনো লোভ নেই। প্রেমে পড়লে ওসব দিকে মন থাকে না মানুষের। ও তো প্রায়ই বলতো তোমার কথা, বলতো আর আমার চোখের দিকে তাকাতো। আমি তখন ভাবিনি ও আমার প্রতিদ্বন্দ্বী। পেশায় যাতে প্রতিদ্বন্দ্বী না হয় তাই তো আমি মেনে নিয়েছিলাম ওকে। তোমার ভয় করেনি? আমি নীলের মা। মাথা নাড়ে কৃষ্ণেন্দু। না, ভয় করবে কেন? টেলিফোন ব্যতীত তুমি আর কতটা এগোবে? আমি তো তোমাকে চিনি, চেনায় ভুল নেই। ওকে তো ফ্ল্যাটে ডাকোনি, হয়তো ডাকার দিকে এগোচ্ছিলে। তার আগে আমি তোমার কাছে চলে আসতাম, নিজের কথা বলতাম। তোমাকে আমি যতটা চিনি ততটা কি ও চেনে? তুমি কেন মা হতে গিয়েছিলে তাও তো জানি। তোমার মন তো আমি চিনি। তোমার রোম্যান্স কিসে তা কি আমি জানি না? আসলে প্রথম থেকেই ওর কথাবার্তায় আমি টের পেয়েছিলাম ও আমার গোপন প্রতিদ্বন্দ্বী। না, এই ঘরে নয়, তোমাকে নিয়ে নয়, আমার চাকরিতে, পেশাতে। কোম্পানি আমাকে একটা আভাস দিয়েছিল মাত্র, সেটা আমি ওকে আচমকা একদিন বলে ফেলেছিলাম। না না, বলিও নি, আন্দাজ দিয়েছিলাম। ও খুব চতুর, ধরে ফেলেছিল সব। তখন আমার আর উপায় ছিল না। ওরা তো টাকার বাজার খুলে বসেছে, সেই টাকা ছাড়ি কি করে? যখন টের পেলাম ৩৮ বছরের নারীও ওকে মুগ্ধ করতে পারে, তখন আমি নিশ্চিন্ত। সুদামার আর কিছু জানার নেই। সে দুমড়ে মুচড়ে যায়, ভাঙা দেহ নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায়, দুহাতে মুখ ঢাকে। তুমি আমাকে তোমাদের টাকার বাজারে তাই ঠেলে দিলে? আমাকে এইভাবে অপমান? তুমি কি পুরুষ মানুষ? কৃষ্ণেন্দু মাথা নামায়, বলল, আমি চেয়েছিলাম ঘরে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠুক, তাতে বাইরের প্রতিদ্বন্দ্বিতা কমবে। বাইরে আমি নিশ্চিন্ত থাকব। ও আমাকে আমার মতো করে নিশ্চিন্ত করেছিল যাতে আমি সতর্ক না হই। সুদামা টলতে টলতে আছড়ে পড়ে কৃষ্ণেন্দুর ঠান্ডা শরীরে। গলার কাছ থেকে জামার কলার টেনে ওর মাথা নামিয়ে দিল আবার। বাবা আমার নাম রেখেছিলেন সুদামা, কৃষ্ণের সখা, পুরুষের নামে নাম। আমি যেন পুরুষ মানুষের মতো অধিকার করতে পারি সব। তুমি আমার প্রেমিক, সখা, বন্ধু। একটা প্রতারকের হাতে তুলে দিয়ে কেমন নিশ্চিন্তে ছিলে হে প্রেমিক! আমার স্বামী, অগ্নি সাক্ষী রাখা পুরুষ মানুষ, নির্বোধ,
তুমি কেন আমাকে আগে বলনি? কথা যা হতো আমার সঙ্গে তা সেসব আবার গল্পচ্ছলে জানায় তোমাকে। তুমি বসে বসে শুনতে আর ভাবতে তোমার বিশ্বাসী বউয়ের প্রেমে পড়ে তোমার প্রতিদ্বন্দ্বী তোমার সামনে থেকে সরে দাঁড়াবে। আসলে সরে দাঁড়িয়েছিলে তো তুমি, সরে দাঁড়িয়েছ, আমাকে দুজনে মিলে অপমান করেছ, দুজনে মিলে একটা মেয়ে মানুষকে তোমরা উলঙ্গ করে দিয়েছ। বড় কাজে একটা দুটো রেপ, 3rd ডিগ্রি, যা বলে ওই অনিল বরণ, তাই করেছ তোমরা। আমি তো প্রতারকের প্রেমেই পড়েছিলাম, হয়তো ঘরও ছাড়তাম। ছি, তুমি এই রকম। কৃষ্ণেন্দু ধীরে ধীরে সুদামার কাছ থেকে মুক্ত হয়ে সরে যায়। খুব ঠান্ডা গলায় বলে, তুমি ভুল করছো, এটা তেমন কোনো ব্যাপারই নয়। যদি আজ আমি জিতে ফিরতাম, আমাকে তুমিও জিজ্ঞেস করতে না কিভাবে কি করলাম আমি। বিজয়ীকে কেউ প্রশ্ন করে না সে যা করেছিল তা ন্যায়সঙ্গত কিনা। আমি জিতে গেলে ওকে পিঁপড়ের মতো টিপে মারতাম, ওর ভবিষ্যৎ শেষ করে দিয়ে চাকরি ছাড়তাম। খুব সামান্য ব্যাপার এটা। ও তো তোমার ঘরে আসেনি, ও তো প্রেমের ভান করেছে। সুদামা শুনছিল না। সে আছড়ে পড়ে মেঝের কার্পেটে, বিড়বিড় করে, ওই জন্যই বাচ্চাটাকে রাখতে দাওনি। গর্ভবতী বউয়ের সঙ্গে তো প্রেম করতে পারবে না তোমার প্রতিদ্বন্দ্বী। টাকার বাজারে সওদা করতে আসা বেনিয়া বাজারের মেয়ে মানুষ পেটে ধরলে তো তার দাম কমে যায়। কৃষ্ণেন্দু চুপ। গল্প আচমকা এক নতুন মোড় নিয়েছে। আপনাদের কেমন লাগছে? আমার খুব ভাল লাগছে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।